হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব CUCCF ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কলেজগুলোতে 4th সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আজকে আমি DSCC যে 5 রয়েছে সেই 5 এর হিস্ট্রি যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো যারা মেজর হিস্ট্রি নিয়েছো তারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো যারা, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস রয়েছে পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিন্তু পুরোটা নিচ্ছি না, আমরা নিচ্ছি শুধুমাত্র তোমার থেকে জাস্ট পার সাবজেক্টের জন্য 99 টাকা কোর্স ফি হিসাবে কিন্তু আমরা চার্জেস করছি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। আজকে আলোচনার বিষয় আদি মধ্যযুগের সমাজ ও অর্থনীতিতে মন্দিরের কি ভূমিকা ছিল। তাহলে সমাজ এবং অর্থনীতিতে মন্দিরের কি ভূমিকা ছিল সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে বিস্তারিত আলোচনা হবে। চলো জেনে নেওয়া যাক প্রথমে কি রয়েছে। এখানে বলছে ভূমি মালিকানা ও কৃষিক্ষেত্রে সম্প্রসারণ সবার প্রথমে আসবে। প্রথমে আসলো অগ্রহার ও দেবদান ব্যবস্থা কি জিনিস আমরা একটু জেনে নেব। বলছে রাজন্যবর্গ, সামন্ত ও ধনী বণিকরা মন্দিরকে কিন্তু করমুক্ত ভূমি দেবদান বা ব্রহ্মদেহ দান করতেন। এর ফলে মন্দিরগুলি হয়ে ওঠে বিশাল ভূস্বামী। ঠিক আছে, ব্যাপারটা কি মানে রাজা বা মহারাজা যারা ছিলেন তারা কিন্তু কি করতো, সেই গ্রামে দেবতার উদ্দেশ্যে ব্রাহ্মণদেরকে জমি দান করতো, তাকে ব্রহ্মদেহ বা দেবদান জমি বলতো, এবং এই জমিগুলোর ওপরে কিন্তু মন্দির গড়ে উঠতো। ঠিক আছে, এবং এই মন্দিরগুলি কি হতো বিশাল ভূস্বামী। ঠিক আছে, বিশাল একটা ভূস্বামী হয়ে উঠতো। এবার কৃষিভূমির সংস্কার, মন্দির প্রশাসন পতিত এবং জঙ্গলময় জমি সংস্কার করে কৃষিজীবী জনগোষ্ঠীকে সেখানে স্থায়ী বসতি স্থাপনের উদ্বুদ্ধ করত। এবার যখন মন্দির কর্তৃপক্ষ বসে গেল, মনে করো এটা একটা পুরো এরিয়া আছে যেটা জঙ্গলাকীর্ণ এরিয়া, যেটা অনুর্বর একটা এরিয়া, এখানে মন্দির একটা গড়ে উঠলো। এবার এই মন্দিরকে কেন্দ্র করে ধীরে 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 বসতি গড়ে উঠলো, এবং সেই বসতি এই অনাবাদী জমিগুলোকে আবাদী জমিতে ধীরে ধীরে পরিণত করলে ফলে পরবর্তীকালে এখানে যে রাজা মহারাজারা আছে সেখান থেকে একটা কর পাওয়ার ব্যবস্থা হতো। এবার জলসেচের উন্নয়ন, বলছে মন্দির দাতব্য তহবিলের মাধ্যমে বিশালাকার দিঘি, কৃত্রিম জলাশয় এবং সেচ খাল খনন করে ফসল উৎপাদনে বিপ্লব এনেছিল। কিন্তু এবার রাজস্বের উৎস যদি বলি আমরা, উৎপাদিত ফসলের মোলভারম, উচ্চতর অংশ যেটাকে আমরা বলি মেলভারম, এবং মন্দিরের ভান্ডারে জমা হতো, এবং কুদিভারম যেটা কৃষকের অংশ ছিল, এবং কৃষকরা যে অংশটা পেত, এইভাবে কিন্তু রাজস্বটা মানে আসতো কৃষকের কাছে। ঠিক আছে, ওকে। নেক্সট বলছে এবার আর্থিক প্রতিষ্ঠানের কথা যদি বলি, ঋণদান এবং মূলধন সরবরাহ, বলছে কৃষক এবং বণিকদের সাহায্য। মন্দিরগুলি কেবল সঞ্চয়কারী কিন্তু নয়, বরং মূলধন লগ্নিকারী সংস্থা হিসেবে কিন্তু কাজ করত। সংকটের সময় স্থানীয় চাষি, কারিগর এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের নির্দিষ্ট সুদে দীর্ঘমেয়াদী ঋণ কিন্তু প্রদান করা হতো। নেক্সট রয়েছে গ্রামীণ পরিষদকে সাহায্য, গ্রাম সভা যেমন চোল রাজত্বের উর্বা সভা অনেক সময় সেচ কাজ বা নতুন পরিকাঠামো গড়তে সরাসরি মন্দিরের থেকে কিন্তু ঋণ গ্রহণ করতো। ক্লিয়ার? নেক্সট বিশ্বস্ত আমানত এবং কোষাগার, স্বর্ণ ও রৌপ্যের ভান্ডার, ভক্ত এবং রাজাদের দেওয়া বিপুল পরিমাণ দান ও স্বর্ণালঙ্কার মন্দিরের গর্ভগৃহে কিন্তু নিরাপদে সঞ্চিত থাকতো। মানে রাজারা যেটা দান করতো সেটা কিন্তু মন্দিরের গর্ভগৃহে সঞ্চিত থাকতো। হ্যাঁ, যা যুদ্ধাবস্থায় বা দুর্ভিক্ষে রাষ্ট্রের জন্য নির্ভরযোগ্য আপৎকালীন তহবিল হিসেবে কিন্তু কাজ করতো। তাহলে এই যে তহবিল, এটা যুদ্ধের সময় যদি মনে করো রাষ্ট্রকে বেচতে হতো বা কোনো কারণের সাথে বের করতে হতো, তাহলে কিন্তু সেটা বের করা মানে সম্ভব ছিল। দেন নৈতিক নিশ্চয়তা, মন্দিরের ধর্মীয় তহবিল মানে আবহের কারণে এই সব ব্যাংকিং লেনদেন অত্যন্ত বিশ্বস্ত এবং দুর্নীতিহীন বলে বিবেচিত হতো, যা বাণিজ্যকে কিন্তু একটা গতিশীলতা প্রদান করেছিল। ক্লিয়ার? ওকে। নেক্সট বলছে মণ্ডপিকা ও বাণিজ্য নেটওয়ার্কের বিকাশ কি করে হলো। মণ্ডপিকার উদ্ভব, বলছে মন্দিরের প্রবেশদ্বারে বা সংলগ্ন এলাকায় মণ্ডপিকা স্থানীয় বাজার বা হাট গড়ে উঠতো। তীর্থযাত্রীদের চাহিদার কারণে এই বাজারগুলি স্থায়ী বাণিজ্যিক কেন্দ্রে রূপান্তরিত হয়েছিল। বলছে বণিক গিল্ডের যোগসূত্র, দক্ষিণ ভারতের আইয়াবোল, পাঁচশো বা মণিগ্রামম এর মতো শক্তিশালী বণিক সংঘগুলি মন্দিরের সাথে নিবিড় সম্পর্ক কিন্তু রাখত। তারা মন্দিরে বিপুল অনুদান দিত এবং বদলে কিন্তু বিশেষ বাণিজ্য অধিকার পেত। এবার মুদ্রা অর্থনীতির পুনরুজ্জীবন দেখো কি বলছে। আদি মধ্যযুগে ধাতব মুদ্রার ঘাটতি থাকলেও মন্দির ভিত্তিক বাণিজ্য চক্র স্বর্ণ এবং রৌপ্য চূর্ণের মাধ্যমে আর্থিক লেনদেনকে কিন্তু সচল রেখেছিল, বা আর্থিক লেনদেন সচল হয়েছিল এর মাধ্যমে। ওকে। এবার বিপুল কর্মসংস্থান সৃষ্টি এবং জীবিকার উৎস ছিল কিন্তু
এই মন্দিরে, এটা দায়িত্ব ছিল। কর্মী এবং পেশাজীবী শ্রেণীর মধ্যে আমরা স্থপতি এবং ভাস্করের কথা যদি বলি, মন্দিরের নকশা তৈরি এরা করতো, বৃহৎ পাথর খোদাই এবং দেবমূর্তি নির্মাণ কিন্তু এদের স্থপতি এবং ভাস্করদের কাজ ছিল। এবং অর্থনৈতিক সামাজিক প্রভাব কি পড়েছিল, এর ফলে চারুকলা এবং উন্নত প্রযুক্তিবিদ্যার ধারাবাহিকতা রক্ষা এবং কাজের নিশ্চয়তা প্রদান হয়েছিল। দেন পরিচালক এবং হিসাব রক্ষকের কথা যদি বলি, বিশাল দেবোত্তর সম্পত্তি দেখাশোনা, কর সংগ্রহ এবং আয় ব্যয়ের হিসাব রাখা হতো এর মধ্যে দিয়ে। একটি শক্তিশালী ও সুসংগঠিত মধ্যবিত্ত এবং আমলাতান্ত্রিক শ্রেণীর কিন্তু জন্ম হয় এর মধ্যে দিয়ে। দেন সঙ্গীতজ্ঞ, নর্তক এবং শিল্পীর কথা যদি বলি, দৈনন্দিন পূজা এবং উৎসবগুলিতে দেবদাসী প্রথার মাধ্যমে নৃত্য ও গীত পরিবেশন করা হতো। দেন সংস্কৃতি ও ললিত কলার রাজকীয় ধর্মীয় পৃষ্ঠপোষকতা প্রাপ্তি। দেন মালাকার, তন্তুবাই এবং কারিগরের কথা যদি বলি আমরা, বিগ্রহের ফুল এরা তুলতো, বস্ত্র, পূজার বাসন মানে বাসনপত্র এবং প্রয়োজনীয় তৈজসপত্র কিন্তু এরা সরবরাহ করতো। এবং অর্থনৈতিক ও সামাজিক প্রভাবের কথা যদি বলি, কুটির শিল্প এবং স্থানীয় বাজারের ধারাবাহিক বিকাশ কিন্তু বজায় রাখা ছিল এদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে। ওকে, নেক্সট বলছে সামাজিক একত্রীকরণ ও সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে শিক্ষা ও জ্ঞান চর্চার কেন্দ্র। দেন মন্দির সংলগ্ন মঠ এবং ঘটিকাগুলি ছিল মধ্যযুগের প্রধান শিক্ষালয়। সেখানে বেদ, ব্যাকরণ, জ্যোতির্বিদ্যা, শাস্ত্র চর্চা ইত্যাদি হতো, যা উচ্চবর্ণের জ্ঞানতাত্ত্বিক এবং আধিপত্য বজায় রাখত। দেন উপজাতীয় সমন্বয় সাধন বলছে সীমান্তবর্তী পাহাড় ও বনাঞ্চলের উপজাতিদের মূল ধারায় আনতে ব্রাহ্মণ্য সংস্কৃতি ও স্থানীয় দেবদেবীকে মন্দিরের ঐতিহ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যা রাজনৈতিক ঐক্যে কিন্তু সাহায্য করে। দেন দাতব্য এবং সমাজ কল্যাণের কথা যদি বলি, দাতব্য এবং সমাজ কল্যাণের কথা, তাহলে মন্দিরগুলি দুর্ভিক্ষ, বন্যা বা যুদ্ধের সময় শরণার্থী শিবির এবং লঙ্গরখানা হিসাবে কিন্তু কাজ করতো। বহু মন্দিরে রোগীদের জন্য নিখরচায় চিকিৎসার ব্যবস্থাও কিন্তু করা হয়েছিল। ক্লিয়ার? এবার বলছে সামন্ততান্ত্রিক রাষ্ট্র এবং মন্দিরের বিশালত্বের কথা আমরা যদি বলি, সার্বভৌম ক্ষমতায় সমান্তরাল প্রতিষ্ঠানের কথা বলতে পারবো আমরা। রাজকীয় বৈধতা, রাজারা নিজেদের দৈব ক্ষমতা সম্পন্ন প্রমাণ করার জন্য বিশাল উচ্চতার দেবালয় নির্মাণ করতেন, যেমন রাজরাজ চোলের রাজরাজেশ্বর মন্দিরের কথা আমরা বলতে পারি। এছাড়া ভূমি ব্যবস্থার পুনর্বিন্যাসের কথা বলতে পারি। মন্দির ছিল সামন্ততান্ত্রিক অগ্রহার ব্যবস্থার সবচেয়ে বড় একটা সুবিধাভোগী পার্ট। এক একটি বড় মন্দিরের অধীনে শতাধিক গ্রামের কর আদায়ের কর্তৃত্ব কিন্তু অর্পিত থাকতো। উৎসব অর্থনীতির কথা যদি বলি, মন্দিরের বাৎসরিক রথযাত্রা বা ধর্মীয় উৎসবগুলি গ্রামীণ কুটির শিল্প ও অন্তরাজ্য বাণিজ্যে কিন্তু বিপুল গতি সঞ্চার করত। ক্লিয়ার? তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ ডিএসসিসি পেপার 5 থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাসে জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।